সেদিন রাত যখন গভীর, ঘুম ভাঙার পর সে হঠাৎ করে দেখে তার ঘরের ভেতরে জলে ভর্তি হয়ে গেছে এবং এই নিশুতি রাতে তার বাচ্চাটা ওই জলের মধ্যে এক মনে খেলছিল। হঠাৎ করে ওই ঘরের ভেতরেই জলের মধ্য থেকে কেউ একজন বাচ্চাটাকে জলের ভেতরে টেনে নিয়ে যায়, আর ওই মহিলার আরেকটা বাচ্চা শূন্যে ভাসতে থাকে। মহিলাটা প্রাণপণে চিৎকার করে। আর তারপর হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ASD স্টোরি। আজকের এই ভিডিও দেখার পর আয়নায় নিজেকে দেখতেও ভয় লাগবে। একটা জীবিত মানসিক রোগীকে খুঁজে বেড়াচ্ছে অন্য দুনিয়ায় বন্দি থাকা কিছু প্রেতাত্মা, এমন একটা দুনিয়া যার কথা আগে কেউ কখনো শোনেনি। আর এই মুভির শেষে আছে এমন কিছু টুইস্ট যা এই মুভিটাকে অন্য 5টা হরর মুভির থেকে আলাদা করে তোলে। একটা সেরা কাহিনী, একটা সেরা হরর মুভি। ASD স্টোরি প্রেজেন্টস মিরর্স। মুভি শুরু হয়, দেখা যায় একটা সিকিউরিটি গার্ড একটা মেট্রো স্টেশনের ভেতরে আতঙ্কিতভাবে দৌড়তে দৌড়তে একটা ছোট ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর ঘরের ভেতরে হঠাৎ করে চারপাশের আলমারিগুলো একে একে খুলে যেতে শুরু করে, আর প্রতিটা আলমারির ভেতরে বড় বড় আয়না লাগানো ছিল। গার্ডটা ধীরে ধীরে একটা আয়নার সামনে এগিয়ে যায়। হঠাৎ করে এই আয়নার মধ্যে অদ্ভুতভাবে ফাটল ধরতে শুরু করে। গার্ডটা ভয় পেয়ে যায়, চিৎকার করে বলে, প্লিজ আমায় ছেড়ে দাও। কিন্তু হঠাৎ করেই আয়না থেকে ভেঙে একটা ছোট্ট কাচের টুকরো মাটিতে পড়ে। গার্ডটা নিচু হয়ে সেই আয়নার ভাঙা টুকরোটা তুলতে তো যায়, কিন্তু দেখা যায় আয়নার ভেতরে সেই গার্ডটার যে প্রতিবিম্ব ছিল সেটা এখনো দাঁড়িয়ে আছে এবং তার দিকে প্রচণ্ড রেগে তাকিয়ে আছে। গার্ডটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে, এবং এরপরে ঘটে ভয়ঙ্কর ঘটনা। আয়নার ভেতরে সেই গার্ডটার প্রতিবিম্ব নিজের হাতে ধরা আয়নার টুকরোটা দিয়ে নিজের গলা কেটে ফেলে, এবং একই মুহূর্তে দেখা যায় গার্ডের গলাও একা একাই কেটে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। দৃশ্য পাল্টায়, একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার বা ডিটেকটিভকে দেখানো হয় যার নাম বেন। বেন নিজের বোন অ্যাঞ্জেলার বাড়িতে বাস করত। আসলে সে প্রচণ্ড মদ খেত এবং এই জন্য তার পরিবার থেকে তাকে আলাদা হয়ে যেতে হয়েছিল। মদখোর মানুষ। তো যাই হোক, সে নতুন একটা চাকরি খুঁজে নেয় এবং সেই চাকরিটা হলো মেফ্লাওয়ার নামে একটা বিশাল শোরুমে নাইট সিকিউরিটি গার্ডের। শোরুমটা আসলে 5 বছর আগে একটা ভয়াবহ আগুনে পুড়ে গেছিল। তারপর থেকেই শোরুম বন্ধ ছিল। শোরুমের ভেতরটা বিশাল বড় এবং অন্ধকার, আর চারপাশে সাজানো রয়েছে বড় বড় আয়না। আশ্চর্যের ব্যাপার হলো বহুদিনের পুরনো হলেও আয়নাগুলো কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার। এই ব্যাপারে বেন জিজ্ঞেস করে ম্যানেজারকে, আয়নাগুলো এত পরিষ্কার কেন? ম্যানেজার একটা অদ্ভুত জবাব দেয়। সে বলে, তোমার আগে এখানে গ্যারি নামের একজন সিকিউরিটি গার্ড কাজ করত। সে কেন জানি না সারাদিন পাগলের মতো এই আয়নাগুলোকে পরিষ্কার করত। বেনের একটু অবাক লাগে। বেন তার স্ত্রীর বাড়িতে নিজের সন্তানদের সঙ্গে দেখা করতে যায়। বেনের একটা ছেলে আছে নাম মাইকেল এবং একটা মেয়ে যার নাম ডেইজি, এবং বেনের স্ত্রী যার নাম এমি। এমি একজন নার্স ছিল। তো বেন পরের দিন সেই শোরুমটাতে যায়। আজ তার কাজের প্রথম দিন, কিন্তু হঠাৎই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বেন আয়নাতে কারোর হাতের ছাপ দেখতে পায়, এবং সেই হাতের ছাপটা সে যতই মুছতে যায় হাতের ছাপটা কোনোভাবেই মোছে না। হঠাৎই পুরো আয়নাতে অনেকগুলো হাতের ছাপ চলে আসে, যেটা দেখে বেন অবাক হয়ে যায়। এরপর সে আয়নার মধ্যে দেখে তার পেছনের একটা দরজা খোলা আছে, কিন্তু বাস্তবে দেখা যায় দরজাটা বন্ধই আছে। বেন নিজেই দরজাটা খোলে। নিচে নেমে সে দেখে একটা বিশাল বেসমেন্ট, এবং সেই বেসমেন্টের চারদিকে জল জমে রয়েছে। পরের দিন বেন যখন নিজের বাড়ির আয়নায় নিজের মুখটা দেখে, সে দেখে আয়নায় তার মুখটা কেমন যেন বিকৃত দেখাচ্ছে। সেদিন রাতের বেলাতেও শোরুমের আয়নাতে বেন একটা হাতের ছাপ দেখতে পায়। সেই হাতের ছাপটাতে সে যখন হাত রাখে, হঠাৎ করে আয়নাতে ফাটল ধরতে শুরু করে। বেনের হাত কেটে রক্ত বেরিয়ে আসে, এবং হঠাৎই সে আয়নার মধ্যে দেখতে পায় যে একটা মেয়ে আগুনের মধ্যে জ্বলছে, এবং সে আগুনটা ধীরে ধীরে তার দিকেও ছড়িয়ে আসছে। মুহূর্তের মধ্যে বেনের জামা কাপড়ে আগুন লেগে যায়। আতঙ্কে মাটিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। বেন মনে মনে ভাবে এই সমস্ত কিছু তার একটা ভ্রম ছিল। বেনের সামনে একটা ওয়ালেট পড়েছিল। সেই ওয়ালেটটা ছিল আগের সিকিউরিটি গার্ড যার নাম ছিল গ্যারি, এবং সেই ওয়ালেটের মধ্যে একটা কাগজের মধ্যে লেখা ছিল এসেকার। ওয়ালেটটা দেখতে দেখতে বেন হঠাৎ করে শোরুমের ভেতরে একটা মেয়ের তীব্র চিৎকারের আওয়াজ শুনতে পায়। আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে সে একটা ঘরে ঢুকে পড়ে, এবং হঠাৎ একটা আয়নাতে দেখে একটা মেয়ে চিৎকার করে সাহায্য চাইছে আর বলছে, আমায় সাহায্য করো, আমি বিপদে পড়েছি। কিন্তু বেন সেখানে কোনো মেয়েকে দেখতে পাচ্ছে না, শুধু আওয়াজ শুনতে পায়।
এবার সে আয়নার মধ্যে দেখে একটা মেয়ে পর্দার আড়ালে কাঁপছে, কিন্তু বাস্তবে সে পর্দাটা সরালে সেখানে কেউই থাকে না। কিন্তু আয়নাতে দেখা যায় একটা মেয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করছে এবং তার শরীর আগুনে পুরো জ্বলে গেছে। অন্যদিকে বেনের ছেলে মাইকেল বাড়ির আয়নাতেও সেই জ্বলন্ত মেয়েটাকে দেখতে পায়। মাইকেল ভয় পেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন বেন একটা পার্সেল পায়, যেটা আগে সিকিউরিটি গার্ড গ্যারি পাঠিয়েছিল তাকে। পার্সেলের মধ্যে মেফ্লাওয়ার শোরুমে আগুন লাগার অনেক খবরের কাগজ ছিল। বেন অবাক হয়ে যায়, এগুলো তাকে কেন পাঠিয়েছে। সে হাসপাতালে দৌড়ে যায় এবং নিজের স্ত্রী অ্যামির সাহায্যে হাসপাতালের মর্গে যায়। মর্গে গিয়ে সে গ্যারির মৃতদেহ দেখতে পায়, যার গলার মধ্যে কাটা দাগ ছিল। বেন কেবিনের প্রতিবিম্বেও এক ঝলক ভয়ঙ্কর দৃশ্য দেখে কেঁপে ওঠে এবং এখানে বোঝা যায় মুভি শুরুতে যে সিকিউরিটি গার্ডটাকে অদ্ভুতভাবে মারা যেতে দেখানো হয়েছিল সেই ছিল আসলে গ্যারি। অন্যদিকে বেনের বোন অ্যাঞ্জেলা নিজের বাথরুমে আয়নার সামনে এসে দাঁড়ায় এবং তারপর স্নান করতে বাথটাবে চলে যায়। কিন্তু দেখা যায় আয়নায় তার প্রতিবিম্বটা এখনও অ্যাঞ্জেলার দিকে কেমনভাবে চেয়ে আছে। এরপর যা হয় সেটা খুব ভয়ঙ্কর। প্রতিবিম্বের মধ্যে যে অ্যাঞ্জেলাকে দেখা যাচ্ছিল সে নিজের চোয়ালটা দু হাত দিয়ে এভাবে টানতে শুরু করে। তার মুখটা ধীরে ধীরে ফেটে যেতে থাকে এবং রক্ত বেরোতে থাকে। একইভাবে দেখা যায় বাস্তবেও অ্যাঞ্জেলার মুখটা একা একাই ছিঁড়ে যায়। প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু নিজেকে কোনোভাবেই বাঁচাতে পারে না। চারদিকে ছড়িয়েছিল তাজা রক্ত এবং অ্যাঞ্জেলা মারা যায়। কিছুক্ষণ পর বেন ফিরে আসে এবং অ্যাঞ্জেলার এই অবস্থা দেখে পাগলের মতো কাঁদতে থাকে। সে খুব ভালো করেই জানতো যে এই সমস্ত কিছু ওই আয়নাটার কারণে হচ্ছে। তাই সে রাতের বেলায় ডিউটির সময় আয়নাতে গুলি করে জিজ্ঞেস করে, তুমি আমার থেকে কি চাও, কেন এই সমস্ত কিছু করছো? দেখা যায় আয়নাটা নিজে নিজেই ওই গুলির দাগগুলো ঠিক করে নিয়েছে এবং তারপর ওই আয়নাতে একটা লেখা ভেসে ওঠে। লেখা ছিল এসিকার। বেন বাড়িতে ফিরে এসিকার নামের তথ্য খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। এরপর সে খোঁজ শুরু করে টেরেন্স ভেরি নামে একটা ব্যক্তিকে, যে 5 বছর আগে মেফ্লাওয়ারে আগুন লাগিয়েছিল। সে জানতে পারে টেরেন্স মারা যাওয়ার আগে নাকি মানসিক হাসপাতালে বন্দী ছিল। বেন সেখানে গিয়ে একটা ডাক্তারের সঙ্গে দেখা করে এবং একটা পুরনো ভিডিও দেখতে পায়। সে ভিডিওতে টেরেন্স জানিয়েছিল আয়নাগুলোই নাকি তার পরিবারের মৃত্যুর জন্য দায়ী, কারণ সেও এসিকারকে খুঁজে পায়নি। আর তখনই আয়নাগুলো তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল এবং এই জন্যই এরপর টেরেন্স আয়নাগুলোকে ধ্বংস করার জন্য আগুন লাগিয়ে দিয়েছিল। বেন এটা দেখে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝে যায় যে আয়নাগুলি যদি এসিকারকে না খুঁজে পায় তাহলে এই আয়নাগুলো তার পরিবারকেও একইভাবে মেরে ফেলবে যেভাবে টেরেন্সের পরিবারকে মেরে ফেলেছিল। বেন নিজের বাড়িতে গিয়ে সবগুলো আয়নায় রং করতে শুরু করে। অ্যামি বেনকে থামানোর চেষ্টা করে এবং ভাবে নিশ্চয়ই বেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, নয়তো কেউ আয়নাগুলোর মধ্যে এভাবে রং লাগায়। বেন একটা আয়নাতে গুলি করে দেখানোর চেষ্টা করে যে আয়নাগুলো নিজে নিজেই কোনো আঘাত ঠিক করে নেয়, কিন্তু অ্যামিকে যখন সে এটা দেখানোর চেষ্টা করে তখন কিন্তু আর এটা হয় না। সত্যি আয়নার কাজগুলো ভেঙে যায়। অন্যদিকে দেখা যায় মাইকেল আর ডেজি তার আচরণ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। মাইকেল আর ডেজি মনে করছে যে বেন হয়তো পাগল হয়ে গেছে। বেন সেখান থেকে চলে যায়। বেন শোরুমের একটা বেসমেন্টে গিয়ে একটা দেওয়ালে লেখা দেখতে পায়, সেন্ট ম্যাথিউস হসপিটাল। কৌতূহলবশত সে দেওয়ালটা ভেঙে একটা ছোট্ট ঘর আবিষ্কার করে, যেখানে চারিদিকে শুধুমাত্র আয়না আর আয়না এবং মাঝখানে একটা চেয়ার লাগানো ছিল। সে খুব ভালো করে বুঝতে পারে যে মেফ্লাওয়ার নামের এই শোরুমটা সেন্ট ম্যাথিউ হাসপাতালের জায়গার ওপর তৈরি করা হয়েছিল। অর্থাৎ এই শোরুমটা এখন যে জায়গায় আছে সেই জায়গায় কোনো এক সময় একটা হাসপাতাল ছিল। বেন এবার এই হাসপাতালের ব্যাপারে তদন্ত শুরু করে এবং জানতে পারে এসিকার হলো আসলে সেন্ট ম্যাথিউ হসপিটালের একজন মানসিক রোগী। সে তখন প্রায় 12 বছরের মেয়ে ছিল। একদিন হাসপাতালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। কি ঘটনা? রোগীরা একে অপরকে হত্যা করতে শুরু করে বিনা কারণে। হ্যাঁ, পাগলের হাসপাতাল ছিল, পাগলের বাচ্চা সবগুলো বিনা কারণে হত্যা করত। তো যাই হোক, এই গণহত্যাতে এসিকার মারা যায় এবং হাসপাতালে যতজন রোগী ছিল সবাই একসাথে আত্মহত্যা করে। এমনকি সেখানকার এক ডাক্তার আয়নার টুকরো দিয়ে নিজের হাত কেটে নিজেই আত্মহত্যা করে নিয়েছিল। বেন আরও গভীরভাবে তদন্ত করলে জানতে পারে এই গণহত্যার 2 দিন আগে হাসপাতাল এসিকারকে নাকি ছেড়ে দিয়েছিল। অর্থাৎ এটা সম্ভব হতেই পারে যে এসিকার হয়তো এখনও বেঁচে আছে। বেন এসিকারের একটা পুরনো ছবি খুঁজে পায় যেখানে তার বাড়ির ঠিকানা লেখা ছিল। এরপর একদিন অ্যামি হঠাৎ বাড়িতে একটা অদ্ভুত ঘটনা দেখে। তার ছেলে মাইকেল একা একাই আয়নার সামনে বসে কারোর সাথে কথা বলছে। অ্যামি মাইকেলকে অন্য ঘরে যেতে বলে। মাইকেল কথা মতো উঠে গেলেও অ্যামি দেখে আয়নায় মাইকেলের প্রতিবিম্বটা এখনও বসে আছে আর অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে।
অ্যামি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বেনকে তাড়াতাড়ি বাড়িতে ডাকে। এতদিন পর শেষ পর্যন্ত অ্যামি বেনের আগের কথাগুলো বিশ্বাস করে এবং বুঝতে পারে যে বেন মানসিক রোগী নয়। বেন সেদিন ঠিকই বলছিল, এই আয়নাগুলো প্রচণ্ড রহস্যময়। এরপর অ্যামি এবং বেন একসঙ্গে ঘরের সব আয়নাগুলোকে রং করতে শুরু করেন। জানালাগুলো কাগজ দিয়ে বন্ধ করে দেয়, কারণ তারা পরিষ্কার বুঝতে পারে যেখানে যেখানে আলো প্রতিফলিত হবে সেখান থেকেই তাদের পরিবারের ক্ষতি হতে পারে। এবং বেন এটা বুঝে গিয়েছিল যে ওই শোরুমের আয়নায় কেউ যদি নিজেকে একবার দেখে ফেলে তাহলে তার পুরো পরিবারই শেষ হয়ে যাবে, কারণ তার বাড়িতে থাকা আয়নাগুলোর মধ্যেও সেই অভিশপ্ত আয়নার অভিশাপ লেগে যাবে। তো বেন এসেকারকে খোঁজার জন্য পেনসিলভেনিয়াতে একটা গ্রামে তার ছোটবেলার বাড়িতে পৌঁছায়। সেখানে এসেকারের ভাই তাকে একটা ঘরে নিয়ে যায় যেখানে ছোটবেলায় এসেকার থাকতো। তার ভাই জানায়, আমার বোনের আচরণ একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। সে মানসিকভাবে একদম উন্মাদ হয়ে গেছিল এবং প্রচণ্ড হিংস্র হয়ে উঠেছিল। কেউ তাকে সামলাতে পারত না। ডাক্তাররা বলেছিল তার নাকি গুরুতর সিজোফ্রেনিয়া হয়েছে। সিজোফ্রেনিয়া কি? সিজোফ্রেনিয়া হলো এক ধরনের এমন মানসিক অসুখ যেই অসুখ হলে পরে মানুষ বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন কিছু হ্যালুসিনেট করতে থাকে, অর্থাৎ কল্পনা করতে থাকে। এসেকারের চিকিৎসা করা হয়েছিল সেন্ট ম্যাথিউ হসপিটালে। চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে আনা হয়, কিন্তু তারপর থেকে বাড়িতে নাকি আরও অদ্ভুত আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে এবং শেষ পর্যন্ত এসেকারের ফ্যামিলি সিদ্ধান্ত নেয় এসেকারকে আয়না থেকে যতটা দূরে সম্ভব রাখা দরকার। তাই তাকে সেন্ট অগাস্টিনস মনাস্টেরিতে পাঠানো হয়। কি ছিল সেন্ট অগাস্টিন মনাস্টেরি? এটা ছিল একটা আশ্রম। এই কথা শুনে বেন তাড়াতাড়ি সে আশ্রমে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে অদ্ভুত দৃশ্য। এসেকার এখনও সুস্থ এবং একজন খ্রিস্টান সন্ন্যাসিনী হয়ে গেছে। বেন তার সঙ্গে দেখা করে এবং সমস্ত ঘটনা জানায় এবং জিজ্ঞেস করে, আমায় উত্তর দাও, ওই আয়নাগুলো তোমাকে এখনও কেন খুঁজছে? এসেকার তাকে ঠান্ডা গলায় বলে, তুমি ভুল ভাবছ, আমাকে কোনো আয়না খোঁজে না, আয়নার ভেতরে থাকা কোনো একটা জিনিস আমাকে খুঁজে চলেছে। আসলে ব্যাপারটা হলো, এসেকারকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ডাক্তারেরা চিকিৎসার অংশ হিসাবে সেখানে রোগীদেরকে আয়নায় ঘেরা একটা ঘরে নিয়ে মাঝখানে বেঁধে রাখত, যাতে রোগীরা নিজেদেরকে আয়নায় দেখতে পায় এবং বুঝতে পারে তারা যেটা করছে সেটা পাগলামি ছাড়া কিছু নয়। কিন্তু চিকিৎসার এই পদ্ধতিটা একদম ভুল ছিল, কারণ সিজোফ্রেনিয়া যে রোগটা ছিল এসেকারের, যেটাতে সে কল্পনার বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারত না, তো সেই রোগটা কখনোই এভাবে আয়নায় ঘেরা ঘরে নিয়ে বেঁধে রেখে সারানো সম্ভব ছিল না। এসেকারের ভেতরে ছিল এক ক্ষতিকারক সত্তা বা এক প্রেতাত্মা। চিকিৎসার সময় সেটা এসেকারের শরীর থেকে বেরিয়ে ওই আয়নার ভেতরে ঢুকে পড়ে এবং সেটা আয়নার ভেতরে ঢুকে পড়ার পর এসেকার স্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করে। ডাক্তাররা মনে করে যে তাদের চিকিৎসা সফল হয়েছে, কিন্তু তারপর থেকে আয়নার ভেতরে থাকা সেই প্রেতাত্মা মানুষকে মেরে তাদের আত্মাকে বন্দি করে রাখে ওই আয়নার মধ্যে এবং সেই আয়নার ভেতরের মারাত্মক শক্তিশালী প্রেতাত্মাগুলো মুক্ত হতে চায় সে আয়না থেকে। এবং এসেকার যতক্ষণ না পর্যন্ত সেই আয়নাগুলো সামনে এসে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত সেই পিশাচগুলো বাইরের দুনিয়া বেরিয়ে আসতে পারবে না। এবং এই জন্য সেই শোরুমের আয়নাগুলোর সামনে যেই গিয়ে দাঁড়ায়, সে আয়নাগুলোর ভেতরে থাকা প্রেতাত্মাগুলো সেই মানুষটার পরিবারের ক্ষতি করতে থাকে এবং শর্ত হিসাবে একটা কথাই বলে, এসেকারকে নিয়ে আসো, কারণ এসেকার না আসা পর্যন্ত তারা সেই আয়নাগুলো থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। বেন বারবার এসেকারকে বলে, তুমি শোরুমে চলো আমার সাথে, দয়া করে, নয়তো আমার পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু এসেকার কিছুতেই রাজি হয় না। বেন তখন উপায় না পেয়ে প্রচণ্ড রেগে গিয়ে তাকে বন্দুক দেখিয়ে জোর করে আসতে বলে। শেষমেশ এসেকার প্রাণের ভয়ে সেই শোরুমে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে এমি এবং তার সন্তানেরা গভীর ঘুমে ছিল। হঠাৎ মাইকেলের ঘুম ভেঙে যায়। সে দরজার কাছে গিয়ে দরজার হাতলে নিজের প্রতিবিম্ব দেখে এবং তখনই সে পজেসড হয়ে যায়, অর্থাৎ অদ্ভুত কোনো এক শক্তির কবলে পড়ে যায়। কিছুক্ষণ পর এমি ঘুম থেকে উঠে বুঝতে পারে মাইকেল পাশে নেই। সে ঘর থেকে বেরিয়ে দেখে চারদিক জলে ভরে গেছে এবং বাড়ির সব কল অদ্ভুতভাবে খোলা, এমনকি আয়নার রংটাও কেউ যেন ঘষে ঘষে তুলে দিয়েছে। এমি তাড়াতাড়ি বাথটাবের কল বন্ধ করতে যায়, কিন্তু তখনই বাথটাবের জলে মাইকেলের ভয়ঙ্কর প্রতিবিম্ব ভেসে ওঠে। হঠাৎই কোনো জনে এক পৈশাচিক শক্তি এমিকে জলের নিচে ডুবিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর হঠাৎ ছেড়ে দেয়। ওদিকে ডেইজিকে দেখা যায় আয়নায় সে নিজের মায়ের প্রতিবিম্ব দেখতে পায়, কিন্তু সেই প্রতিবিম্ব হঠাৎ করে ডেইজিকে কোলে নিয়ে কাঁচি দিয়ে তার গলা কাটার চেষ্টা করে। গলা কিছুটা কেটেও ফেলে। ঠিক তখন এমি ছুটে এসে ডেইজিকে বাঁচায়, অন্য ঘরে নিয়ে যায়
ডেসিকে শান্ত করে অ্যামি সতর্ক করে দেয়, আর যাই হয়ে যাক না কেন তুমি কোনোভাবেই ওই জল ভরা ঘরটাতে যাবে না। অ্যামি মাইকেলকে খুঁজতে বেরোয় এবং দেখে মাইকেল যেন কোনো এক পিশাচের কবলে আছে। আয়নার রঙগুলো ঘষে ঘষে তুলে দিচ্ছে। অ্যামি তাকে খুঁজতে খুঁজতে আবার সেই জলের ভেতরে মাইকেলের প্রতিবিম্ব দেখতে পায়। মাইকেল কেমন যেন শয়তানের মতো হেসে ওঠে ভয়ঙ্করভাবে, আর ফিসফিস করে বলে, পারলে আমাকে ধরে দেখাও। হঠাৎ অ্যামির মুখে সে ছুরি মেরে দেয় এবং সঙ্গে সঙ্গে দেখা যায় বাস্তবেও অ্যামির মুখে গভীর কাটা দাগ হয়ে গেছে। অ্যামি দেখতে পায় মাইকেল এক কোণে বসে জলের মধ্যে কেমন যেন নিজের মনে খেলছে। হঠাৎই জলের ভেতর থেকে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে চলে যায়। অ্যামি প্রাণপণে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাইকেলকে কোনোভাবেই জলের ভেতর থেকে সে বের করতে পারে না। অন্যদিকে বেন এসেকারকে নিয়ে সেই শোরুমে যায়। এসেকারকে দেখা মাত্রই আয়নার ভেতরে থাকা প্রেতাত্মাগুলো বেরিয়ে আসতে চায়। বেন তাকে সেই পুরনো ঘরে নিয়ে যায়, যে ঘরটার চারদিকে আয়না দিয়ে ঘেরা ছিল, এবং এখানেই ডাক্তারেরা এক সময় এসেকারের চিকিৎসা করেছিল। সেখানে বেন তাকে চেয়ারে বসিয়ে হাত বেঁধে দেয় এবং ঘর থেকে বেরিয়ে যায়। ধীরে ধীরে এসেকার পজেসড হতে শুরু করে, অর্থাৎ সেই পিশাচ প্রেতাত্মাগুলো এসেকারকে নিজের বশে আনতে শুরু করে এবং শেষ পর্যন্ত আয়নার ভেতরে শয়তান তার শরীরে প্রবেশ করে। ঘরের ভেতরে এবং পুরো শোরুমের আয়নাগুলো একসঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ঠিক এই সময় দেখা যায় মাইকেল সুস্থভাবে জলের ভেতর থেকে বেরিয়ে এসেছে। এরপর বেন ধীরে ধীরে এসেকারকে দেখতে সেই ঘরটাতে ঢোকে, কিন্তু সেই ঘরটাতে আর একটাও আয়না ছিল না, সব ভেঙে গেছে। এমনকি এসেকারও নিজের চেয়ারের মধ্যে বসেছিল না, সে পুরোপুরি শয়তানের দ্বারা পজেসড হয়ে গেছে। হঠাৎ ছাদ থেকে বেনের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। বেন তাকে গুলি করার চেষ্টা করে। এসেকার তাকে বেসমেন্টে ধাক্কা মেরে নিয়ে চলে যায় এবং দেখা যায় অদ্ভুত দৃশ্য, ভয়ঙ্করভাবে পাইপ বেয়ে এইভাবে সে বেনকে আক্রমণ করতে আসে। বেন তাকে ধরে একটা ধারালো পাইপের সাহায্যে আহত করে এবং এই সময় পাইপ থেকে গ্যাস বেরোতে শুরু করে এবং তখনই বেন গুলি করতে শুরু করে, যার কারণে চারদিকে আগুন লেগে যায়। আগুনে পুড়ে পুরো বেসমেন্ট ধসে পড়তে শুরু করে এবং তাতে চাপা পড়ে এসেকার মারা যায়। বেন শোরুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার উপরেও ছাদ ভেঙে পড়ে আর বেন সেখানেই আটকে যায়। পরদিন সকালে বেনের জ্ঞান ফেরে এবং সে শোরুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে পুলিশ, ফায়ারম্যান আর ডাক্তারেরা দৌড়দৌড়ি করছে, কিন্তু আশ্চর্য, কেউই বেনকে দেখতে পাচ্ছে না। এমনকি বেনের ম্যানেজারও বেনের দিকে তাকাচ্ছে না। অদ্ভুত ব্যাপার, কেউ তাকে দেখেও দেখছে না কেন? চেনা মানুষগুলো পর্যন্ত তার খোঁজ করছে না। জলজ্যান্ত মানুষটা সামনে দাঁড়িয়ে আছে। বেন প্রচণ্ড অবাক হয়ে যায় এবং আকাশ থেকে পড়ে যখন সে খেয়াল করে তার চারপাশের সব কিছু উল্টো করে লেখা রয়েছে, ঠিক যেমন আয়নাতে দেখা যায়। বেন কিছুই বুঝতে পারে না যে তার চারদিকে শহরের মাঝে এত বড় একটা আয়না কি করে সম্ভব। এমনকি সে আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে পায় না এবং তখন দেখা যায় বাস্তব জগতে একটা আয়নার মধ্যে শুধুমাত্র একটা হাতের ছাপ দেখা যাচ্ছে এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও মুভির এন্ডিং নিয়ে অনেক কোয়েশ্চেন জাগে। বেন কোথায় ছিল? আসলে বেন সে শোরুমের মধ্যে ছাদ ধসে গিয়ে মারা গেছিল এবং মারা যাওয়ার পর তার আত্মাও আয়নার ভেতরে ঢুকে যায়, অর্থাৎ সে এখন আয়নার দুনিয়াতে আছে। আচ্ছা, এবার এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় সম্বন্ধে বলে দিই। এই মুভিটা দেখার পরে আমি ইন্টারনেটে কিছু রিসার্চ করেছিলাম, সত্যি কি আয়নার দুনিয়া বলে কোনো কিছু আছে? ওখানে দেখলাম ইন্টারনেট ঘেটে প্রচুর থিওরি এরকম আছে। বলা হয় মিরর ডাইমেনশন নামে একটা ডাইমেনশনের অস্তিত্বের কথা বলা হয়, যেটাকে বলা হয় আয়নার দুনিয়া। দেখো, আমরা যে বসবাস করি, আমরা থার্ড ডাইমেনশনে বসবাস করি, অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলে 3D। ঠিক আছে? তো আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি আমরা সব কিছু 3Dতে দেখি। তুমি তোমার বাড়ির লোককে দেখছো, কোনো একটা বিষয়কে দেখছো, গরু, ছাগল, কুকুর, ভেড়া থেকে শুরু করে যাবতীয় জিনিস আমরা যে দেখি আমরা 3Dতে দেখতে পাই। ঠিক যেভাবে এই থার্ড ডাইমেনশন বা 3D ডাইমেনশনের অস্তিত্ব আছে, ডাইমেনশন অর্থাৎ আয়াম, একই রকমভাবে একটা আয়নার দুনিয়ার কথাও বলা হয়, যেটাকে বলা হয় মিরর ডাইমেনশন, যেটা কিনা আমাদের বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। তো এই মুভিতে বেন তো মারা গিয়েছিল, কিন্তু একইভাবে এর আগে যে মানুষগুলো মারা গেছিল তাদের আত্মা যেমন মিরর ডাইমেনশনের মধ্যে আটকে ছিল, অর্থাৎ সে আয়নার দুনিয়াতে, একই রকমভাবে তারও আত্মা মিরর ডাইমেনশন বা আয়নার দুনিয়াতে আটকে গেছে এবং এই জন্য সে তো সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। শুধুমাত্র আয়নার মধ্যে একটা হাতের ছাপ দেখা যাচ্ছে, যেটা কিনা বেনের। সে আয়নার দুনিয়া থেকে বের হওয়ার চেষ্টা করছে, ঠিক যেভাবে ওই আত্মাগুলো বের হওয়ার চেষ্টা করছিল। আচ্ছা, এবার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আপনি বললেন যে সে মারা গেছে, তো তার আত্মা আয়নার দুনিয়া চলে গেছে,
তো মারা তো আরও অনেক মানুষই যায়, তো সবাই গিয়ে মিরর ডাইমেনশনে কেন আটকায় না, কেন আয়নার দুনিয়া চলে যায় না? এটার উত্তর হলো, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই মানসিক হাসপাতাল যেখানে ওই শোরুমটা গড়ে উঠেছিল সেখানকার আয়নাগুলোতে যেহেতু ওই অশুভ আত্মাগুলো থাকতো, এবং ওই আয়নাগুলোতে ভালো করে শোনো, ওই আয়নাগুলোতে যে মানুষ নিজের ছবি দেখেছে তাদের জীবন কিন্তু অভিশপ্ত হয়ে গেছে, তাদের পরিবারের ক্ষতি হয়েছে, তারা নিজে কেউ কেউ মারা গেছে। সুতরাং ওই অভিশপ্ত আয়নাতে যেহেতু বেন নিজেকে দেখেছিল, সুতরাং সেই আয়নার অভিশাপ তার জীবনেও লেগে গেছে, এবং সে মারা যাওয়ার পর, এবং যেহেতু সে ওই জায়গাতেই মারা গেছিল, তার আত্মাও কিন্তু ওই আয়নার ভিতরে ঢুকে গেছিল। অর্থাৎ যারা ওই আয়নাতে নিজের ছবি দেখেছে তারা মৃত্যুর পর ওই আয়নার মধ্যেই তাদের আত্মা বন্দী হয়ে যায়। মুভিটা অনেকটা জটিল ছিল, আশা করি ভালো করে বোঝাতে পেরেছি। তো ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। অভিশপ্ত আয়নার মানুষ হত্যার কাহিনী, মিরর্স। তো আজকের ভিডিও এতটুকুই। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ইনস্টা আইডি আর ফেসবুক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, কথা হবে। আর এই সিজোফ্রেনিয়া রোগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে আমি কোনো একটা সুন্দরী কাউকে কল্পনা করলে সে আমার সামনে চলে আসবে, হয় এরকম।